144 বছরে একবার, আর আমাদের কাছেও সুযোগ এই মাহেন্দ্র ক্ষণকে উপলব্ধি করার। বেনারস থেকে আমরা বেরিয়ে গেছিলাম প্রয়াগের উদ্দেশ্যে, কুম্ভের উদ্দেশ্যে। এখানেই থামিনি আমরা, কুম্ভের পরে চলে গেছিলাম অযোধ্যা রাম মন্দির এবং হনুমানগড়ি দর্শন করতে। তাই চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক বাউন্ডুলে অল্পর সাথে। গুড মর্নিং বলবো কিনা এই না, 3:18 বাজে, আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন প্রয়াগরাজের জন্য। আমরা আজকে প্রয়াগরাজ দেখে ওখান থেকে চলে যাব রাম জন্মভূমি অযোধ্যাতে। আমি যে বলেছিলাম যে আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডিশন হয়েছে অযোধ্যা মন্দির, যেটা আমাদের প্ল্যানে ছিল না, ট্যুর প্ল্যানে। ওটা আমরা অ্যাড অন করেছি। এত দূর যখন এসছি রাম জন্মভূমি ঘুরেই যাব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল লারা থেকে। এখন বাজে 3:18, আর আমরা এত আগে যাচ্ছি এই কারণেই যাতে দুটো জায়গা আমরা কভার করতে পারি। চলুন আমার সাথে এই সফরের সাক্ষী থাকুন। 144 বছর পরে যে মহাক্ষণ সৃষ্টি হয়েছে, এটার সাক্ষী আমরা আমরা কখনোই আর হতে পারবো না। সেই প্রয়াগ এবং তারপরে রাম জন্মভূমি অযোধ্যা, এই ভিডিওতে দুটো জায়গায় থাকবে। চলুন। না ঘুমানোর এই রঙিন শহরের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গাড়ির খোঁজে। আজকের আমাদের পুষ্পক রথ, যে আমাদের নিয়ে যাবে সেই ঐতিহাসিক মুহূর্তে। এত রাতেও কিন্তু অবশ্যই ভিড় নেই, কিন্তু এই শহর কিন্তু ঘুমিয়েও নেই। এখানে কিন্তু বিভিন্ন অটোওয়ালা, ট্যাক্সিওয়ালারা জিজ্ঞাসা করছে কোথায় যাবেন। বিভিন্ন হোটেল আর এতে এখনও লাইট জ্বলছে, আর বিভিন্ন গাড়ি অটো যাতায়াতও হচ্ছে। সুতরাং এই শহর কিন্তু এত রাত্রিরেও ঘুমিয়ে নেই। চলুন এবার গাড়িতে বসার পালা। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এই গাড়িতে গিয়ে আমরা বসে যাব। কে সামনে বসবি? উঠে যাচ্ছি গাড়িতে। আমরা গাড়িতে বসে গেছি, আর এই 144 বছর পরের যে মহাকুম্ভ আমরা সবাই মিলে দর্শন করতে যাচ্ছি। কেমন এক্সাইটেড সবাই? ভালো, খুবই এক্সাইটেড। সবাই ঘুম থেকে সবে উঠেছে। কালকে আমরা অনেক রাত্রিরে ফিরেছি, সেজন্য গলার জোশটা একটু কম, কিন্তু আমরা সবাই এক্সাইটেড। যেটা 144 বছর পরে আমরা সেই সুযোগ পেয়েছি, আমাদের সেই সুযোগ হয়েছে। হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করলাম। এই বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব কিন্তু প্রায় 122 কিলোমিটার। রাস্তা ফাঁকা থাকলে যেতে প্রায় সময় লাগবে ওই 2.5 থেকে 3 ঘন্টা। রাতের জমাট কুয়াশায় এই মায়াবী পথ যেন দ্রুত শেষ হতে থাকলো। একটু আগে দেখলেন, সবাইকে যখন জিজ্ঞাসা করলাম যে এনার্জি কেমন, সবাই বলল ফুল এনার্জি, কিন্তু দেখে সেটা কিন্তু একবারও মনে হয়নি। কিন্তু এখন একবার দেখুন এনার্জি কাকে বলে। चमकीली सवेरे में बुलावा आया है, पवित्र गंगा किनारे सारा मेला छाया है। जपते मनोत्र साधु साधिकाओं ने गाया है, हर हर महादेव का स्वर गूंजता सिंधु समाया है। चलो चने कुंभ चले, सारे कुंभ चले, चलो चने कुंभ चले, सारे कुंभ चले। हर हर गंगे बोलो साथ में कुंभ चले, चलो चने कुंभ चले, सारे कुंभ चले। আমাদের গাড়ি এখন প্রয়াগরাজের দিকে ছুটে চলেছে হাইওয়ে দিয়ে। আর একটা অদ্ভুত পরিবেশ, মানে সামনের কিছু প্রায় দেখা যাচ্ছে না। যখন পাশের গাড়িগুলো ইন্ডিকেটর দিয়ে যাচ্ছে, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে যখন যাচ্ছে, তাদের আলোগুলো জাস্ট দেখা যাচ্ছে। তাহলে চারপাশে জমাট কুয়াশা,
চারপাশে যে রাস্তার চারপাশে যে আলো আছে সেগুলোও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। একদম একটা যেন ব্লাইন্ড স্পটের দিকে আমরা, মানে মহাশূন্যের দিকে যেন চলে যাচ্ছে আমাদের গাড়ি, এরকম মনে হচ্ছে দেখে। একদম সামনেটাই হচ্ছে একদম জমাট কুয়াশা যাকে বলে। আর আমরা মোটামুটি হাফ রাস্তা ক্রস করে গেছি। এখন আমাদের প্রয়াগ যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা, আর ওই 41 কিলোমিটার মতন বাকি আছে আমাদের প্রয়াগ যেতে। তো চলুন, আমি তো রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম হাইওয়ের ওপর দিয়ে যখন আমরা যাচ্ছি, চারিদিকে জমাট কুয়াশা। শুধু এই গাড়ির এই যেরকম এই লরির দেখতে পাচ্ছেন যে জাস্ট এমার্জেন্সি লাইট যেগুলো পাশে থাকে সেইগুলোই শুধু দেখা যাচ্ছে মাঝে মাঝে। আর মাঝে মাঝে চারিদিকে কিচ্ছু নেই, রাস্তার আলোও নেই, গাড়ির আলোও দেখা যাচ্ছে না। জমাট কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। এখন আমি গাড়ি থেকে নেমেছি, আর এখানে হচ্ছে প্রয়াগরাজ এন্টার করার হচ্ছে গেট। আমি গেটটা দেখাচ্ছি, চারিদিকে প্রচণ্ড কুয়াশা। আমি জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা, আমি গেটটা পেরিয়েই যাচ্ছি অপর সাইডে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে প্রয়াগরাজ ঢোকার গেট সঙ্গমে। এটা দেখার জন্য নামলাম, এবার আবার গাড়িতে গিয়ে বসবো, তার কারণ আজকে আমাদের মেগা প্ল্যান, একসাথে প্রয়াগরাজ এবং অযোধ্যা। দারুণ এই গেটটা, এই গেটটা দেখানোর জন্য আপনাদের নামলাম। চলুন আবার গাড়িতে ফিরে যাই। আমার সাথে একজনই নেমেছে যার নামার কথা, সে হচ্ছে এই বাপন। বাপন, ঠান্ডাটা কেমন একটু বলে দে। অনেকদিন পর ভালো ঠান্ডা এনজয় করছি। পাহাড়ে পেয়েছিস এরকম ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা, পা হাত সব জমে গেছে। আমি জানি না যে ওরা চান করবে কি করে। পুণ্যার্থীরা ধীরে ধীরে পুণ্যলাভের উদ্দেশ্যে কুম্ভের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ি যত এগোচ্ছে পুণ্যার্থীর সংখ্যা যেন তত বাড়ছে। আর মনে এই সংখ্যা হচ্ছে যে আমাদের গাড়ি ঠিক কতটা আগে আটকে দেবে, আর কতটা পথ আমাদেরকে হাঁটতে হবে। ব্রিজের ওপরে যখন আমাদের গাড়ি পৌঁছালো, নিচে সন্ন্যাসীদের আখাড়ার আলোগুলো কুয়াশার চাদরে নিজেদেরকে ঢেকে যেন এক মায়াবী জগৎ, এক জাদুই দুনিয়া সৃষ্টি করেছে। আর পাশ দিয়ে কুয়াশা ছিঁড়ে সশব্দে কিছু গাড়ি এগিয়ে যাচ্ছিল। আমাদের গাড়িও কুয়াশা চিরে এগিয়ে গিয়ে থামলো বোট ক্লাবের পার্কিংয়ের সামনে। আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজের সঙ্গমের সামনে। কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট চারিদিকে এত কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের এখন ওয়েট করতে হবে কখন বোট চালু হবে, বোট সার্ভিস। আমরা বোটে করে চলে যাবো হচ্ছে একদম ত্রিবেণী যে সঙ্গম আছে, মানে যেখানে 3টে নদীর মিলনস্থল, সেখানে চলে যাব। তো যতক্ষণ না আলো একটু ফুটছে ততক্ষণ বোট সার্ভিস চালু হয় না। এখান দিয়ে আপনাদের আমি মানে কি দেখাবো আমি বুঝতে পারছি না। সেটা পুরো কুয়াশায় চারিপাশ ঢেকে আছে। আমি দেখাচ্ছি একবার, দেখুন। হাড় কাঁপানো শীত যাকে বলে, একদম হাড় কাঁপানো শীত। বেশিক্ষণ দাঁড়ালেই হাত কেঁপে যাচ্ছে, মুখ মানে কথা জড়িয়ে যাচ্ছে, মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। এখন যেটা দরকার সেটা হচ্ছে গরম চা। সবাই দাঁড়িয়ে পড়েছে চায়ের লাইনে। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা একটু সয়ে গেছে, মানে যতটা এসে যখন পড়েছিলাম যতটা ঠান্ডা লাগছিল ততটা লাগছে না। এখন চা তৈরি হচ্ছে, চায়ের অপেক্ষা করছি। চাটা খেলে শরীরের ভেতরটা একটু গরম হবে। আর একটা জিনিসের অপেক্ষা করছি, সেটা হচ্ছে কখন বোট চালু হবে। তার কারণ যখন এই কুয়াশাটা দেখতে পাচ্ছেন, যার কারণে আমি কিছু দেখাতে পারছি না আপনাদেরকে,
এই কুয়াশাটা যখন কেটে যাবে তখন কিন্তু আমাদের মানে বোট চালু হবে, তখন আমরা এই ত্রিবেণী সঙ্গমে যাব। আমার চান করার প্ল্যানটা নেই, কিন্তু বাদবাকি আমার সাথে যারা এসছে তারা সবাই চান করবে, তো তারা চান করবে। আমরা যাব হচ্ছে একদম ত্রিবেণী সঙ্গমের কাছে। আমার চাটা চলে এসছে, চাটা খেয়ে নিই, ডাকছে। দিনের আলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুটছে, আমার পেছনে সবাই কিন্তু চা খেতে ব্যস্ত। আর আমার চাটা এখনো আসেনি, ওই লেবু চা বানাচ্ছে, একটুখানি সময় লাগছে। বাদবাকিরা চা খেয়ে একদম ফিট। क्या पूछ के आते हैं? अच्छा अच्छा। हम बोला तो हम लोग बोल रहे বোট চালু হয়ে গেছে, এখন বোটে করে আমরা চলে যাব ত্রিবেণী সঙ্গমে। আর বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য পট কিনে নিয়েছি, এখন বোটে বসবো। আমরা এখন বোটে ওঠার রাস্তাতে আছি, এখানে প্রচুর 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 বোট দাঁড়িয়ে আছে। দেখা যাক আগে আসার সুফলটা আমরা পাই কি পাই না। বোট চালু হতেই জলের পট হাতে নিয়ে ঘাটের দিকে নামতে শুরু করলাম। আমাদের থেকেও যার উদ্যোগ বেশি ছিল, যে আমাদের আগে আগে দেখুন দৌড়ে যাচ্ছে, যার সহযোগিতায় আমাদের এই যাত্রা এত সহজ হয়েছিল, যার জন্য প্রায় আমাদের এক ফোঁটাও হাঁটতে হয়নি, সেই মানুষটার নাম বাবলুজি, আমাদের আজকের সারথি। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি মনে হয় যোগাযোগ করে নেবেন। নৌকা চালু হবার খবর শুনে আস্তে আস্তে লোক জমতে শুরু করেছিল নদীর পাড়ে। আর নদীর ওপরে অপেক্ষমান রঙিন রঙিন বোটগুলোও যেন তাদেরকে সঙ্গমে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র বাধাপ্রাপ্ত হচ্ছে এই জমাট কুয়াশার জন্য। তো এখানে আস্তে আস্তে বোটে কিন্তু লোক বসা শুরু হয়ে গেছে। আর এই পাশে আমাদের গ্রুপ পুরো অপেক্ষা করছে। বাপন সব কটা পট আমার পটগুলো নিয়ে নিয়ে, যেহেতু আমি ব্লগ করছি। বাপন এইমাত্র কিন্তু, বাপন ঘুম পেয়ে গেলে কি করে হবে ভিডিওতে, তাহলে মানে তো ঘুম পাচ্ছে। সত্যি কথা, আমরা কিন্তু মাত্র 2 ঘন্টা ঠিকঠাক করে শুতেও পারিনি, 2 ঘন্টাও ঠিকঠাক করে শুইনি আমরা। তো আমরা এখন পুরোপুরি রেডি, জানি না চার্জ ডাব কিনা। বাপন যা হাই তুলছে বলতে পারছি না। জলে ঝাপটা দিয়ে ফুল চার্জ হয়ে যাবো জলে ঝাপটা দিয়ে। আর বাপন কিন্তু একটা খুব ভালো ফেসবুক লাইভ করেছে, একবার ওর প্রোফাইলে গিয়ে একদম দেখবেন। আমরা উঠে পড়েছি 5 জনে নৌকায়। এবার আমরা ত্রিবেণী সঙ্গমে দিকে এগোচ্ছি বোটে করে ধীরে ধীরে। মাঝির দ্বারের জোরে আমরা কুয়াশা আর জল কেটে এগিয়ে যাচ্ছি। আমাদের নৌকা ভাড়া লেগেছিল ওই 5,000 টাকা মতন। এর আগে হয়তো অনেক ভিডিওই আপনারা দেখেছেন এই কুম্ভের, কিন্তু এই রকম অভিজ্ঞতা হয়তো দেখেননি। চারপাশে কুয়াশা, তার মাঝেই হঠাৎ করে একটা হলুদ নৌকা কুয়াশা ছিঁড়ে কোত্থেকে যেন বেরিয়ে এলো। চারিদিকে কুয়াশা দেখাটাই যেন এখন এক রোমাঞ্চ, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। আর একটু এগোতেই দেখতে পেলাম একটা গোটা ব্রিজকে প্রায় গিলে খেয়ে ফেলেছে এই কুয়াশা, তাকে অদৃশ্য করার জন্য। আর চারিদিকে অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। এদের পাপের ভয় নেই, তাই পুণ্য লাভেরও কোনো তাগিদ নেই। মুক্তির আনন্দে এরা এই কুয়াশা মাখা পরিবেশে একে অপরের সাথে যেন লুকোচুরি খেলে বেড়াচ্ছে। এখন আমরা এই কুয়াশা ঘেরা নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি সঙ্গমের দিকে। দারুণ একটা অভিজ্ঞতা, মানে ওয়েদার ক্লিয়ার থাকলে একরকম সৌন্দর্য, আর এরকম কুয়াশা থাকলে অন্যরকম। মনে হচ্ছে যেন মহাশূন্যের মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি, যেন মানে আমরা কোনো নদীর পাড় বা কিছু খুঁজে পাচ্ছি না, সমুদ্রের জলে ভেসে যাচ্ছি, এরকম একটা ফিল আসছে।
দারুণ লাগছে, মানে চারপাশে কিছু দেখা যাচ্ছে না, দূরে দূরে কিছু ছোট ছোট নৌকা আর কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, এইটুকুই জাস্ট চোখে পড়ছে। অনেক দূরের কোনো ঘাট কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানের জল আমরা যেখানটা আছি প্রায় 50 ফুট গভীর, তার ওপর দিয়ে নৌকা করে আমরা ভেসে যাচ্ছি। আর হাত একেবারে জমে গেছে ঠান্ডাতে, আমি যে গোপ্রো স্ট্যান্ড ধরে থাকবো সেটাও আমার পক্ষে ধরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এখন আমরা সঙ্গমে যাব, মাঝ নদীতে আছি, সেই জন্য এখন লোকেশান ট্র্যাক করতে হবে গুগল ম্যাপে। ওই দিকে আমরা ভেসে যাবো, তার কারণ চারপাশে কিছু দেখা যাচ্ছে না যে কোনো একটা স্পট আমরা চুজ করে এগিয়ে যাবো ওইদিকে, সেটা হবে না, মানে কোনো ল্যান্ডমার্ক। তো সেই জন্য গুগল ম্যাপই ভরসা। এখন নৌকাতে আমরা গুগল ম্যাপে যে অপশানগুলো থাকে তার মধ্যে নৌকা থাকে না, কিন্তু এখন আমরা নৌকাতেই গুগল ম্যাপ ইউজ করতে হচ্ছে আমাদেরকে এত কুয়াশার জন্য। আমরা এখন যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছি, সামনেই হচ্ছে গঙ্গা নদী আর নিচে থাকে হচ্ছে সরস্বতী নদী। তো এই তিনটে নদীর সঙ্গমস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়, যেটা এলাহাবাদ বা প্রয়াগরাজে অবস্থিত। এখন কিন্তু আমরা মোটামুটি প্রধান জায়গায় চলে এসেছি, সেই কারণে এখানে কিন্তু প্রচুর নৌকার ভিড়। দারুণ লাগছে, কালারফুল লাগছে চারপাশটা, একদম এত নৌকা এত পাখি উঠছে একদম মুখের পাশ দিয়ে চোখের পাশ দিয়ে, সেই কারণে একটা স্বর্গীয় অনুভূতি যাকে বলে আমরা পেয়েছি। আর এখানে পেট্রোলিং হচ্ছে সমানে, এই দেখতে পারবেন। তো সব রকম ব্যবস্থা কিন্তু আছে। আর যেখানে চান করার ব্যবস্থা আছে সেইখানে জলের স্তর একটু কম, সেই কারণে ওইখানে মানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে ব্যারিকেড দিয়ে। আমি যাচ্ছি আপনাদের দেখাবো। ওইখানে গিয়ে কিন্তু মানে সবাই চান করছে, কিন্তু আজকে এত ঠান্ডা, যে কটা নৌকাকে আমরা জিজ্ঞাসা করলাম যে চান করেছে কিনা, তার মধ্যে বেশিরভাগই বললো এত ঠান্ডা সেই কারণে চান করেনি। তো আমিও তাদের দলে আর এরা হচ্ছে অন্য দলে। পাখির খাবার, পাখির দানা কেনা হচ্ছে যাতে যাতে পাখি সামনে আসে। আরে ঝুড়ি বাজা আছে, আমিও খেতে পারবো। ভিডিওটা করবি? ভর্তি ভাই, কোথায় নেই দেখি আসে কি আসে না, দেখা যাক। এই তো সামনে আসবে, আয় 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 আয়, সব আমার হাতে দিচ্ছিস বাপন। আমরা এখন আপাতত পাখির খাবারটা রেখেই দিচ্ছি, আর বাপন একটা খেতে শুরু করে দিয়েছে পাখির খাবার। নুন থাকা উচিত নয় তো। নৌকা যখন পাড়ের কাছাকাছি এসে পৌঁছালো, লোমকূপগুলো যেন জাগ্রত হয়ে উঠল। মনে মনে ভাবছিলাম, সত্যি কি আমরা এত কাছে চলে এসেছি সঙ্গমের, যে আর কিছুক্ষণ পরেই তা নিজের চোখে দেখতে পারবো। সত্যি বিশ্বাস হচ্ছিল না যেন সেই সময়। এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে আমরা ওই পাড়ে যেটা বুঝতে পারিনি, এখানে নৌকার একেবারে লাইন লেগে গেছে। বিভিন্ন ঘাট থেকে হয়, আমরা যে ঘাটটায় ছিলাম সেই ঘাটে লোক কম ছিল, তাই আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় সঙ্গমের এই জায়গায় এসে আমরা পাবো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখানে মানে পার্কিংয়ে জ্যাম লেগে গেছে গঙ্গায়। এখন আমরা চলে এসেছি সঙ্গমে, যেখানে সবাই ডুবকি লাগাচ্ছে গঙ্গাতে। আমাদের টিম পুরোপুরি রেডি, সামনে আমি দেখাচ্ছি, সবাই জলে নামছে আস্তে আস্তে। সবাই এইদিকে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। পরিবেশটাই অন্যরকম, জাস্ট লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে চান করছে। কেউ আমার মতন হয়তো মাথায় জল ঠেকিয়ে চলে যাচ্ছে। এখানে
পরিবেশটাই একটা অনুভব করার মতন জিনিস। আমরা যেহেতু চানের ডেটে আসিনি তাই একটু হলেও ভিড় কম আছে, আর যারা চান করছে তাদেরও কোমর জল অবধিও না, হাঁটু জল বলা যায়, সে অবধি নেমেছে। আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে, আর আমি এখানে অপেক্ষা করছি ওদের জন্য, ওরা চান করে আসুক আর আমি এই পরিবেশটাকে উপভোগ করি আর আপনাদেরকেও দেখাই। তাহলে 144 বছরে একবার যেটা মাত্র আসে সেই মহাকুম্ভের সাক্ষী থাকলাম আমি, আমার বন্ধুরা এবং আপনারা। দর্শন করে নিন আমার সাথে সাথে এই মহাকুম্ভের পবিত্র স্নান। এই অভিজ্ঞতাকে শব্দে প্রকাশ করার মতন শব্দ আমার জানা নেই, বা সেরকম কলমের জোরও নেই। সেই যে সমুদ্র মন্থনের গল্প শুনেছিলাম, যেখানে দেবতা আর অসুররা সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের সন্ধানে, কিন্তু অমৃতের পরিবর্তে সেই সমুদ্র মন্থনটাকে যখন বিষ উঠে আসে, ত্রিভুবনকে রক্ষা করার জন্য তা গ্রহণ করে নেন মহাদেব। সেই থেকেই তো তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। সেই পুরাণের সামনে দাঁড়িয়ে আছি ভেবে সত্যি নিজেকে, বিশ্বাস করুন, ভাগ্যবান মনে হচ্ছিল অনেক। ওরা চান করে ফিরে এসে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে পট আমরা নিয়েছিলাম, সেখানে গঙ্গার জল ভরে আমরা ফিরে যাচ্ছিলাম অপর প্রান্তে। আমরা এখন চলে যাচ্ছি ফেরত ঘাটের দিকে। নৌকায় উঠে পড়েছি অবশেষে। মোটামুটি ভিড় ছিল, যতটা আমরা আর কি এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু কম, মানে অনেকটাই কম ভিড় ছিল। এখন বোটের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, মানে আস্তে আস্তে ভিড়টা কিন্তু ওখানে বাড়বে, যেহেতু আমরা বোট চালু হওয়ার সাথে সাথে বোট পেয়ে গেছি তাড়াতাড়ি আসার কারণে। সেই কারণে কিন্তু আমরা বাপন খেতে দিচ্ছে পাখিদের, আর পাখিগুলো সব উড়ে উড়ে এসে এখানে খাচ্ছে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। মানে এখানে একটা রাস্তা আছে মাঝখানে, যেটা দিয়েও কিন্তু আপনি হেঁটে আসতে পারেন 3.5 কিলোমিটার রাস্তা, কিন্তু সেইটা হেঁটে এলে আপনি কিন্তু এই বোটিং করার যে মজা এই ত্রিবেণী সঙ্গমে, সেটা একদম মিস করবেন। এত দূর যখন আসবেন তখন যদি পারেন অবশ্যই বোটিংটা করবেন। বোটিং করতে মোটামুটি, মানে যেতে আর আসতে মোটামুটি 2 ঘন্টা লাগবে যাতায়াত মিলিয়ে, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। তো বোট সাফারিটা কিন্তু প্রায় দীর্ঘক্ষণে। সেই দিক দিয়ে আমাদের পার হেড 1000 টাকা করে পড়েছে, 5000 টাকা করে। এখানে কোনো ফিক্সড রেট কিন্তু নেই। যে কেল্লাটার পাশ দিয়ে তখন যাচ্ছিলাম কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না, সেটা এখন একটু দেখা যাচ্ছে। ফেরার সময় কুয়াশা অনেকটাই কেটে যাওয়াতে চারিদিকের দৃশ্যপট অনেকটা পরিবর্তন হয়ে গেছিল। দিকে দিকে পুণ্যার্থী বোঝাই নৌকা আমাদের চারপাশ দিয়ে এগোতে থাকছিল সঙ্গমের দিকে। আর আমাদের এক মাঝি ভাই আমাদের নৌকা টেনে নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন সে হ্যামলিনের বাঁশিওয়ালা। তার বাঁশির শব্দেই আমাদের নৌকা যেন তার পেছন পেছন এগিয়ে যাচ্ছে।
আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে কুম্ভ। আমরা বোট করে আবার চলে এসেছি এই পারে যেখান থেকে উঠেছিলাম। এবার আমরা অযোধ্যার পথে। জানি না কতটা কি দর্শন করতে পারবো, তার কারণ এখন ঘড়িতে 11:22। দেখবো যতটা তাড়াতাড়ি আমরা দর্শন করতে পারি। এখনও অবধি তো সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আশা করি আমাদের পরবর্তী যা প্ল্যান আছে সেটাও একদম সাকসেসফুল হবে। চলুন, এখন সময় নষ্ট করার সময় নেই, এখন আমরা চলে যাব অযোধ্যার পথে। কুম্ভ দর্শন করে আমাদের গাড়ি ছুটে যাচ্ছিল রাম জন্মভূমি অযোধ্যার দিকে। এই 163 কিলোমিটার পথ যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, কিন্তু এই মহাকুম্ভের সময় কোনো হিসেবেই ঠিকঠাক করে মেনে না। আমাদের সময় লেগেছিল কিন্তু প্রায় দ্বিগুণ। দিনের আলো রাতের অন্ধকারে পরিবর্তিত হয়ে গেছিল। রাস্তায় দেখানোর মতো সেরকম কিছু না থাকার জন্য রাস্তার ভিডিও দেখিয়ে এই ভিডিও আর বড় করছি না। আমরা চলে এসেছি এখন রাম মন্দিরের একদম কাছাকাছি। এইখান থেকে টোটো করে যেতে হবে রাম মন্দিরের সামনে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওভারব্রিজের ঠিক নিচে। এখান থেকে আমরা গাড়ি টোটো করব। 150 টাকা হচ্ছে একটা গাড়ি। আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনিও যাবেন আমাদের সাথে অ্যাজ এ গাইড। তো আমাদের 6 জনের 150 টাকা ইন টোটাল পড়ছে। আমরা এখন টোটো করে অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে চলে যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের সামনে একদম। ওখানে তো মোবাইল বা ক্যামেরা অ্যালাউড নয়, ভেতরের ছবি আমি দেখাতে পারবো না আপনাদেরকে। তো যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি, আর বাইরে থেকে যদি দেখা যায় আমার কোনো আইডিয়া নেই, সেখানটা অবশ্যই আপনাদের দেখাবো। এসে গেছি আমাদের রাম মন্দিরের সামনে, রাম জন্মভূমি। এখান থেকে 50 মিটার মতো হাঁটতে হবে। 50 মিটার মতো হাঁটলেই সামনেই মন্দির দেখছি। চলুন, একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি, রামচন্দ্রের জন্মস্থান দর্শন। সামনেই হচ্ছে রাম মন্দিরের গেট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আর ফটোগ্রাফি হয়তো অ্যালাউড নয়। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভিড় আছে এখনো। দারুণ লাগছে দেখে, জাস্ট অযোধ্যার রাম মন্দিরে ক্যামেরা কিংবা মোবাইল অ্যালাউড না, কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয় এখন, কিন্তু এর আগে অ্যালাউড ছিল। তো আমি জানি না এটা মহাকুম্ভের জন্য বন্ধ করে রাখা হয়েছিল কিনা ফটোগ্রাফি। আমি আপনাদের ফটো তুলে অবশ্যই দেখাতে পারছি না, আমি ভিডিওগ্রাফি করতে পারিনি নিষেধ থাকার জন্য, কিন্তু স্টক ফুটেজের মাধ্যমে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি অযোধ্যার মন্দির এবং আমাদের প্রিয় রামলালার মূর্তিকে। আমাদের রাম মন্দির দেখা কমপ্লিট, দারুণ একটা অভিজ্ঞতা। কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি আছে মন্দিরের, হচ্ছে তবে
মানে বেশ দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু যতটাই তৈরি হয়েছে এবং রামলালার মন্দির দর্শন করে মানে মন একেবারে ভরে গেছে। এখন আমরা যাচ্ছি হনুমানগড়িতে। হনুমানগড়ি দর্শন করে আজকের মতন আমাদের শেষ হলো যাত্রা। চলুন, লাস্ট আজকে হচ্ছে হনুমানগড়ি। চলে এসেছি হনুমানগড়ির সামনে। একদম আমার বাঁ দিকেই হচ্ছে হনুমানগড়ির গলি। গলি দিয়ে আবার দেখছি একটা পাশে এসে পড়লাম। এখানেও প্রচুর দোকান, ভিড় হবে এখানেও। আজকে বাড়ি পৌঁছাতে 12টারও বেশি বেজে যাবে। এখানে জুতো খোলার জায়গা, জুতো খুলছি। দাদা সেদিন অসম্ভব ভিড়ের সম্মুখীন হয়েছিলাম আমরা হনুমানগড়ি মন্দিরে। এত ভিড় ছিল যে একটা সময় মনে হচ্ছিল হয়তো পদপৃষ্ট হয়ে যেতে পারি। তাই আমার একটাই কথা বলার, যারা যারা এই রাম মন্দির হনুমানগড়ি দর্শন করতে আসবেন, তারা যদি এরকম ভিড় দেখেন যে মনে হয় যে পারবো না, তাহলে প্লিজ স্কিপ করে যাবেন। কারণ একবার যদি ঢুকে যান আপনি ভিড়ের মধ্যে, তখন কিন্তু বেরোনোর আর কোনো উপায় আপনার কাছে থাকবে না, সে আপনার যতই কষ্ট হোক। হনুমানগড়ি দর্শন হয়ে গেছে। এখন আমাদের প্রোগ্রাম আজকের মতন শেষ। আমি কী রকম ভিড় ছিল আপনারা দেখেছেন, তো আমি তার মধ্যেও যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের যতটা ভালোভাবে দর্শন করানো যায়। তার কারণ এত ভিড়ে ক্যামেরা ধরে থাকাটাই একটা মুশকিল। ভয় লাগছিল যে মাইকটা খুলে না পড়ে যায়, ব্যাগ না ছিঁড়ে যায়, ক্যামেরা না পড়ে যায়। তো যাই হোক, কোনোটাই হয়নি, খুব সুস্থভাবেই আলটিমেটলি দর্শন হয়েছে খুব ভালোভাবে। আর যতটা পেরেছি আপনাদের দর্শন করানোর চেষ্টা করেছি। আর এই সিরিজের প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে জানাবেন। এর পরের ভিডিওতে থাকছে আমাদের বেনারসের আবার একটু গল্প এবং আমাদের বাড়ি ফেরার গল্প।